প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো সমসাময়িক অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে। আপনাদের সাথে আছি আমি ফারুক মেহেদি। আর আজকে এই অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফরেন ইনভেস্টর চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা FICCI এর সভাপতি ও এক্সপিডিটর্স বাংলাদেশের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ এরশাদ আহমেদ। জনাব এরশাদ আহমেদ, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, রাজনৈতিক একটা চ্যালেঞ্জের মুখে এগিয়ে যাচ্ছে দেশ, যার কারণে আক্রান্ত হতে পারে অর্থনীতিও। আমরা বিনিয়োগ পরিস্থিতি এবং অর্থনীতিতে যে চ্যালেঞ্জগুলো সামনে অপেক্ষা করছে সেসব বিষয় নিয়ে আজকে আমাদের এই যে সম্মানিত অতিথির সাথে আলাপ করব। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক বহুজাতিক লজিস্টিক প্রতিষ্ঠান এক্সপেডিটর্স দক্ষ পেশাদার তৈরির সাথে সাথে নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া প্রতিষ্ঠানটি সারা বিশ্বে তাদের 250টির অধিক অফিসের মাধ্যমে একই নেটওয়ার্কের আওতায় কাজ করছে। লজিস্টিক ব্যবস্থাপনাকে সহজ করতে বাংলাদেশের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID এবং বারকোডিংয়ের মতো নতুন নতুন প্রযুক্তিগুলোর সাথে প্রথম পরিচয় করিয়ে দেয় এক্সপেডিটর্স বাংলাদেশ লিমিটেড। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটির সাফল্যের থলিতে জমা হয়েছে নানা স্বীকৃতি। এর মধ্যে এক্সপেডিটর্স বাংলাদেশ লিমিটেড 1998 সালে পেয়েছে এশীয় অঞ্চলের বেস্ট অফিস মর্যাদা। 2001 সালে আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা AmCham-এর কাছ থেকেও বিশেষ অ্যাওয়ার্ড পায় প্রতিষ্ঠানটি। এক্সপেডিটর্স বাংলাদেশ লিমিটেডকে যিনি সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন তিনি হলেন সৈয়দ এরশাদ আহমেদ। সৈয়দ এরশাদ আহমেদ জন্ম পুরান ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে। পুরনো ঢাকার গ্রাজুয়েট হাই স্কুল থেকে 1974 সালে SSC, 1976 সালে HSC সম্পন্ন করেন তিনি। 1982 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর শেষ করতে না করতেই চাকুরির সুযোগ লাভ করেন ফিলিপসের মতো বহুজাতিক কোম্পানিতে। ছাত্রজীবন থেকেই রোটারেক্ট, পরবর্তীতে রোটারিয়ান এবং ঢাকার 2টি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নেতৃত্ব গুণে অসাধারণ ব্যক্তিত্ব সৈয়দ এরশাদের ব্যবসায়িক অঙ্গনের সফলতা ঈর্ষণীয়। এক্সপেডিটর্স বাংলাদেশ লিমিটেডের এই ব্যবস্থাপনা পরিচালক এখন দায়িত্ব পালন করছেন ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এর সভাপতি হিসেবে। বর্ণাঢ্য পেশাগত জীবনে পরপর দুবার দায়িত্ব পালন করেছেন AmCham-এর সভাপতি হিসেবেও। দীর্ঘদিন ধরে তারুণ্যদীপ্ত এই ব্যবস্থাপনা সংগঠক কাজ করছেন বন্দর উন্নয়ন নিয়ে। এছাড়াও ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট সংস্কার প্রচেষ্টায় জোরালো কাজ করছেন তিনি। ভূমিকা রেখে চলছেন বৈদেশিক বাণিজ্য বাড়াতেও। আশাবাদী ও ইতিবাচক চর্চার এই সংগঠক ও ব্যবস্থাপনা গবেষক দেশের প্রতিকূল বিনিয়োগ পরিবেশ ও ব্যবসায়িক কর্মকাণ্ডে বিরাজমান নেতিবাচক অবস্থাকে সুস্থ ধারায় ফেরাতে নিজেকে যুক্ত রেখেছেন গবেষণা ও লেখালেখির মতো কাজেও। বর্তমান রাজনৈতিক উত্তেজনা যখন চরমে, ঠিক ওই সময় নেতৃত্বে আছেন বিদেশি বিনিয়োগকারীদের সংগঠনটির। তাই মোকাবেলা করছেন নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ। এর মধ্যেই ভাবেন দেশ ও অর্থনীতির অগ্রগতি নিয়ে। প্রত্যাশা করেন সব প্রতিকূলতা কাটিয়ে একদিন ঠিকই বিশ্বকে চমকে দেবে প্রিয় বাংলাদেশ। জনাব এরশাদ আহমেদ, আমরা দেখলাম আপনার বর্ণাঢ্য কেরিয়ার, আপনি অনেকগুলো সংগঠনকে আপনি নেতৃত্ব দিচ্ছেন। তো আমরা যদি আপনি যেটা জেনেছি আমরা প্রতিবেদন অনুযায়ী যে আপনি ফিলিপসেও ইনভলভ ছিলেন আপনার ক্যারিয়ারের শুরুতে। তো কিভাবে আপনি জড়ালেন ফিলিপসে এবং আপনার ক্যারিয়ারের শুরুর গল্পটা যদি আমাদের একটু বলেন। দেখেন, ফিলিপস আসলে একটা বহুজাতিক কোম্পানি। তা আমার আসলে একটা ভিশন ছিল যে আমি বহুজাতিক কোম্পানিতে কাজ করব। এবং আমি যে সময় ফিলিপসে জয়েন করি 1982 সাল, ওই সময় আসলে কিন্তু বাংলাদেশে খুব কম বিদেশি কোম্পানি এখানে কাজ করত। কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছিল, ইলেকট্রনিক্সের মধ্যে ফিলিপস ছিল, আর আপনার বড় কোম্পানি হিসেবে সিঙ্গার, বার্জার, এরকম 2-4টা কোম্পানি ছাড়া আর কোনো বহুজাতিক কোম্পানি বাংলাদেশে ছিল না। সেই সময় আপনার ফিলিপসে আমি জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখি যে তারা কিছু সেলস এক্সিকিউটিভ নিচ্ছে। তো যেহেতু আমার মানে মার্কেটিংয়ে কাজ করারই আমার ইচ্ছা ছিল বা সেলস রিলেটেড জব, আমি পাবলিকেশন জব পছন্দ করি, তো সেই সময় আমি সেই জবের জন্য আমি অ্যাপ্লাই করি। এবং তখন বেশ কতগুলো ফেস ওয়াইজে ইন্টারভিউ হয় আমার, এবং ইন্টারভিউতে আমি মোটামুটি সিলেকশন পাই। এবং সবচেয়ে মজার কথা, যখন আমি ফিলিপসে জয়েন করি তখন কিন্তু আমার আসলে আরও 2-3টা জায়গায় আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আমি অফার পেয়েছিলাম। যেমন একটা ছিল তখন অক্সিজেন। তো অক্সিজেনে আমার পোস্টিংটা ছিল খুলনাতে।
তখন আরেকটা কোম্পানি, লোকাল কোম্পানি খুব ভালো আপনার বাংলাদেশে ব্যবসা করছিল, সেটা হচ্ছে হাই স্পিড গ্রুপ। সেখানেও আমি অফার পেয়েছিলাম, কিন্তু আমি এই তিনটার মধ্যে যেহেতু বেছে এখানে আমার নিয়েছেন ঢাকায় ফিলিপসকে। পোস্টিং হবে এবং ফিলিপস যখন আন্তর্জাতিক যথেষ্ট বড় মানসম্পন্ন brand কোম্পানি, একটা, হ্যাঁ। এবং তখন ফিলিপস সরাসরি এদেশে কাজ করতো, সুতরাং আমি ফিলিপসকে বেছে নেই আর কি। এবং ফিলিপসে আমি তো এক্সপিডিটরস বাংলাদেশের তো আপনি ব্যবস্থাপনা পরিচালক, সেটা কি নিয়ে কাজ করে এটা যদি আমাদেরকে একটু আমার মনে বলেন। হয় আমার এক্সপিরিয়েন্সের জন্মটা মানে জয়েন করাটা আরো মজার আর কি, কারণ এক্সপিডিটাস হচ্ছে এমন একটা কোম্পানি যেই জিনিসটা বাংলাদেশে কিন্তু আমি নিয়ে এসেছি। আমি আসলে আমি যখন সিঙ্গারে কাজ করতাম সেই সময় আমি এক্সপিডিটাসের রিজিওনাল অফিসে জয়েন করি। জি। তখন বাংলাদেশে ওদের কোনো অফিস ছিল না। হ্যাঁ, আমি সিঙ্গাপুর বেসড তাদের সাউথ ইস্ট এশিয়া অফিসে কাজ করতাম। আমার ডেজিগনেশন ছিল আপনার অফশোর মার্কেটিং ম্যানেজার। আমি মোটামুটি কয়েকটা দেশকে সেল করতাম, যেমন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আপনার শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। আমরা যাই। হ্যাঁ, এই চারটা দেশের মার্কেটিং করার জন্য আমি আপনার আমার 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 কাজটা আর কি ওই কনসালটেশন। জনাব এরশাদ, আমরা এক্সপিডিটরস বাংলাদেশ এবং দেশের বিনিয়োগ পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে আপনার সাথে বারবারই কথা বলবো। তার আগে চলুন আমরা আমাদের একজন সহকর্মী আছেন মাননীয় বিরোধী দলীয় নেত্রীর বাসভবনে, তার কাছ থেকে আমরা জেনে নেব। আপনি জানেন যে রাজনৈতিক একটা অচল অবস্থা কিন্তু চলছে। আমরা কথা বলবো জনাব আইজুর রহমান কিরণ, আমাদের সহকর্মী। কিরণ, আপনি তো আছেন বিরোধী দলীয় নেত্রীর বাসভবনে। আমরা জানি যে প্রধানমন্ত্রী সেখানে আজকে ফোন করার কথা এবং একটা রাজনৈতিক সমাধানের প্রত্যাশা করছে দেশবাসী, আমরাও অপেক্ষা করছি। তো আপনার কি মনে হচ্ছে, আপনার কাছে সর্বশেষ কি আছে যদি আমাদেরকে জানান। হ্যাঁ, আসলে ফারুক মেহেদী, আপনি যেমনটি বলছিলেন যে রাজনৈতিক যে সংকট বা যে সংঘাতের বিষয়টি আমরা দেখে আসছি, প্রধান বিরোধী দল যেভাবে হরতালের ঘোষণা দিয়েছিলেন বা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের যে অবস্থান, সেই অবস্থানে একটি আলোচনার উদ্যোগ দুপক্ষের পক্ষ থেকেই নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তরফ থেকে একটি ফর্মুলা উপস্থাপন করেছেন, পক্ষান্তরে বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। এবং আপনি জানেন যে সর্বশেষ 25 অক্টোবর সোহরাওয়ার্দী সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি সময়সীমা বেঁধে দিয়েছেন যে আজকের মধ্যেই যদি এই আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই আলোচনা যদি আজকের মধ্যেই করা হয়, উদ্যোগ গ্রহণ করা হয়, সেক্ষেত্রে হয়তো আগামীতে সংঘাত বা যে সংকট, সেই সংকট নিরসন সম্ভব। তারই কিন্তু অংশ চলছে। আপনি দেখতেই পাচ্ছেন বিরোধী দলীয় নেতার গুলশান এই বাসভবনে ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছেন। তারা তাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাচ্ছেন যে আসলে কি সেই কাঙ্ক্ষিত সংলাপ বা সেই আলোচনার যে ক্ষেত্র প্রস্তুত হওয়ার কথা ছিল সেটি আসলে কতখানি হচ্ছে। তো আমরা যতদূর জানতে পেরেছি, ভিতরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি বিরোধী দলীয় নেতার একান্ত সচিব, ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস আছেন, তারা কথা বলছেন। এবং সেখান থেকে হয়তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই একটা ফলাফল আমাদের হাতে আসবে, আমাদের এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। সার্বিক অবস্থা হচ্ছে যে আমরা অপেক্ষা করছি, আসলে আমরা আশা করছি যে সেই কাঙ্ক্ষিত আলোচনার সূত্রপাত দুই নেত্রীর মধ্যে টেলিফোনের আলাপের মাধ্যমে শুরু হবে। আচ্ছা কিরণ, আপনি তো ওইখানে আছেন, আপনার কি অনেক শীর্ষ নেতৃবৃন্দ তো আপনি দেখেছেন ওইখানে, ওদের সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে যে যদি এরকম একটা আলোচনা পজিটিভ হয়, সেক্ষেত্রে কালকে যে আমরা জানি যে 3 দিনের একটা হরতালের কর্মসূচি কিন্তু আছে, যেটা নিয়ে সারা দেশবাসী কিন্তু উদ্বিগ্ন, সেটা প্রত্যাহারের কোনো সম্ভাবনা মানে আপনি শুনছেন কিনা এরকম কিছু? এই বিষয়টি আসলে আমরা জানার চেষ্টা করেছি। তো এই বিষয়ে আমাদের যারা সিনিয়র নেতা, এখানে আমি আপনাকে বললাম যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উপস্থিত আছেন, তারা আসলে প্রধানমন্ত্রীর আলাপ এবং তাদের যে প্রধানমন্ত্রীর যে কথাবার্তা, তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী সিদ্ধান্তগুলো নির্ভর করছে। এবং আপনি জানেন যে বিএনপির স্থায়ী কমিটির একটি বড় সদস্যরা আছেন, বেশ কিছু সদস্য আছে, তাদের সাথে আলাপ আলোচনার বিষয় আছে, সিনিয়র নেতাদের সাথে আলাপ আলোচনার বিষয় আছে। তবে আমরা যতটুকু ইঙ্গিত পাচ্ছি যে আগামী 3 দিনের যে হরতাল, 60 ঘন্টার যে হরতাল আছে, সেটি কিন্তু বলবৎ থাকছে। এই প্রাথমিক আলাপ আলোচনার পর এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতা কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে পরবর্তীতে আলাপ আলোচনা করা হলে পরবর্তীতে সহিংস কোনো কর্মসূচিতে যাবেন না তার দল। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে কর্মসূচিগুলি দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিএনপি হয়তো একটা নমনীয় অবস্থান নেবে, এমনটি আমরা দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে ইঙ্গিত পেয়েছি। ফারুক। কিরণ, আমরা আপনার সঙ্গে আবারও কথা বলবো, আপনি থাকুন সেখানে, আমরা আবার আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে আমাদের সহকর্মী আজিজুর রহমান কিরণ
মাননীয় বিরোধী দলীয় নেত্রীর গুলশানের কার্যালয় থেকে আমাদের সর্বশেষ জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী সেখানে ফোন করবেন। তো আমরা কথা বলছি ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন ফরেন ইনভেস্টর চেম্বার্সের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। জনাব এরশাদ আহমেদ, আমরা কথা বলছিলাম আসলে অর্থনীতি এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে, কিন্তু দেশের অচল অবস্থার কারণে আমাদেরকে প্রায়ই চলে যেতে হচ্ছে। আমাদের খুবই আকাঙ্ক্ষিত একটি ঘটনা আমরা হয়তো বা শুনতে পারবো, প্রধানমন্ত্রী এবং বিরোধী দল নেত্রী কথা বলবে, তার মাঝখানে আমরা চলে গিয়েছিলাম। আমরা আবারও আলোচনায় ফিরছি। আমরা কথা বলছিলাম যে আপনি কিভাবে আপনার এক্সপেডিটরসে জয়েন করেছিলেন। তো আমরা যদি এখন এই মুহূর্তে জানতে চাই যে আপনি তো এছাড়াও ফরেন ইনভেস্টার্স চেম্বারের পাশাপাশি অ্যামচ্যাম, আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজেরও প্রেসিডেন্ট ছিলেন। দুইটা বড় সংগঠন, বিদেশি সংগঠন, সেটা নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন। আপনার কি মনে হচ্ছে এই যে একটা গুরুত্বপূর্ণ জায়গা কিভাবে এনজয় করছেন? আসলে দেখেন, এইটা অনেকটা আমার কাজের বাইরে আমাকে সময় দিতে হয়। তবে এটা অবশ্যই আমার ট্রেড রিলেটেড, কারণ আমাদের কোম্পানি যেহেতু আমেরিকান কোম্পানি, সুতরাং সেই কারণে আমরা আমেরিকান চেম্বারের মেম্বার। এবং যখন আপনি একটা চেম্বারের নেতৃত্ব দেন, তখন কিন্তু আপনি আপনার যারা মেম্বার আছে, চেম্বারের মেম্বার, তাদের একটা দায়িত্ব কিন্তু আপনার উপরে মানে বর্তিত হয় আর কি। যে এই কোম্পানিগুলোর কিন্তু বিভিন্ন রকমের সমস্যা থাকে। হ্যাঁ, আপনারা ধরেন এদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, বিভিন্ন গভর্নমেন্ট লেভেলে আলোচনা করতে হয়। তারপরে ধরেন এখন যেহেতু আমি ফরেন ইনভেস্টর চেম্বারের প্রেসিডেন্ট, ফরেন ইনভেস্টর চেম্বারে কিন্তু আমাদের বিভিন্ন সেক্টর ইনভেস্টর আছে। যেমন ধরেন এনার্জি সেক্টর আছে, টেলিকমিউনিকেশন সেক্টর আছে, শিপিং লজিস্টিক্স আছে, ব্যাংকিং ফাইন্যান্স আছে। তো বিভিন্ন সেক্টরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, কিন্তু কারোর হয়তো এনবিআর এর সাথে সমস্যা, তো কারোর বাংলাদেশ ব্যাংকের সাথে, কারোর বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে। আপনারা কি স্থানীয়ভাবে যারা বাংলাদেশের যারা ওই দেশের সঙ্গে ট্রেড করছেন বা বিনিয়োগ করছেন তাদের সমস্যাগুলো দেখছেন, নাকি যারা সরাসরি ওই দেশের নাগরিক বাংলাদেশে বিনিয়োগ করছে সেগুলো দেখছেন? আসলে ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স হচ্ছে যারা সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের চেম্বার। আচ্ছা, আমাদের যারা মেম্বার তারা কিন্তু সবাই এফডিআই করেছে বাংলাদেশে। এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো এরা প্রত্যেকে কিন্তু বিদেশি বিনিয়োগকারী। তো বিদেশি বিনিয়োগকারীর মধ্যে কিন্তু এখন কিন্তু বেশ, আপনি বুঝতে পারছেন যে আমরা বিভিন্ন রকম অস্থিরতায় ভুগছি। তো বিভিন্ন সেক্টরগুলো বিভিন্ন রকম সমস্যায় আপনার অহরহ ফেস করছে। তো এদেরকে সাপোর্ট দিয়ে যাওয়া, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। এর বাইরে আমরা বাংলাদেশে আরও বেশি করে যাতে বিদেশি বিনিয়োগ আসে সে ব্যাপারেও কিন্তু আমরা কাজ করি। জি জনাব এরশাদ, আমরা আবারও এই আলোচনায় আসব। তার আগে আমাদের সহকর্মী আছেন টেলিফোনে, জুনায়েদ খান আছেন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। আমরা জানতে চাই যে সেখানকার সর্বশেষ অবস্থা কি। জুনায়েদ খানের মাধ্যমে আমরা জানতে চাইবো যে প্রধানমন্ত্রী ফোন করেছেন কিনা বা সার্বিক অবস্থা। জুনায়েদ খান, আপনি কি আমাকে শুনছেন? মেয়েতে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি কি আমাদেরকে বলবেন একটু যে প্রধানমন্ত্রী ফোন করেছেন কিনা বা সর্বশেষ অবস্থাটা কি? মেয়েতে এখানে আমরা মূলত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সাথে প্রধানমন্ত্রী একটি বৈঠক, পূর্ব নির্ধারিত বৈঠক, সেটি কভার করতে এসেছি এবং কাকতালীয়ভাবে এই একই দিনে এবং এই 6টার দিকেই প্রধানমন্ত্রী এবং বিরোধী দল মাননীয় বিরোধী নেত্রীর ফোনালাপ হওয়ার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এখানে আমরা এমন কোনো আভাস পাইনি যে দুজনের মধ্যে ফোনালাপ হয়েছে। আমি একটু আগেই কথা বলছিলাম প্রচার প্রকাশনা বিষয়ক উপসম্পাদক অসীম কুমার উকিলের সাথে, এবং তিনি আমাকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত রুমে অপেক্ষা করছেন এবং ভেতরে কি হচ্ছে আসলে এখন পর্যন্ত আমরা কিছু শুনতে পাইনি বা জানতেও পারিনি। ফলে আপনাকে স্পষ্ট করে বলতে পারছি না যে ফোনালাপ হয়েছে কি হয়নি। তবে ফোনালাপ হওয়ার যে কথা রয়েছে সেটি আমরা এখানে এসেও এই গণভবন কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে জানতে পেরেছি। আপনার কি মনে হয় কোনো ব্রিফ কি করবেন আনুষ্ঠানিকভাবে ওইখানে? এখানে নির্বাচন পরিচালনা কমিটির
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী কথা বলবেন এবং অন্যান্য প্রোগ্রামে এভাবেই তিনি কথা বলে থাকেন। যদি সেরকম হয় তাহলে উনি ফোন কল শেষ করে এসে হয়তো এই বৈঠকটিতে বসবেন এবং আমাদেরকে জানাবেন, আমরা আশা করছি। জানালে অবশ্যই আমি আপনাকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ জুনায়েদ খান, আপনিও নিশ্চয়ই এখানে থাকবেন, কভার করবেন এবং আমাদেরকে জানাবেন সর্বশেষ অবস্থা। জনাব এরশাদ, আমরা কথা বলছিলাম আপনি যে নেতৃত্ব দিচ্ছেন ফরেন ইনভেস্টর চেম্বারস এবং আমি এনজয় করছি কিনা? জি জি জি, অবশ্যই আমি এনজয় করছি। তো আমরা দেখি যে অনেক বিদেশি ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে এসেছে, যেটা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কিন্তু অবদান রাখছে। বিশেষ করে কোন দেশের বিনিয়োগগুলো আমাদের দেশে আসছে আর কি, এবং বড় বিনিয়োগগুলো যদি আপনি মোটা দাগে বলেন। আসলে কিন্তু বিদেশি বিনিয়োগ আমাদের প্রয়োজন হয় কিন্তু কয়েকটা কারণে। তার মধ্যে একটা হচ্ছে বড় বিনিয়োগ, দ্বিতীয়টা হচ্ছে আপনার আমাদের টেকনোলজি আনার জন্য। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। আমাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন, যদি দেখেন সবচেয়ে বেশি বিনিয়োগ এসছে কিন্তু এনার্জি, অয়েল অ্যান্ড এনার্জি সেক্টরে, ফলোড বাই আমাদের টেলিকমিউনিকেশন এবং টেক্সটাইল। হ্যাঁ, এবং এরপরে অন্য অন্য সেক্টরগুলোতেও এসছে, যেমন ফার্মাসিউটিক্যালসে এসছে বা অন্য অন্য সেক্টরগুলোতে এসছে। কিন্তু বড় বিনিয়োগ যদি বলেন আপনি, বড় বিনিয়োগগুলো কিন্তু এইসব সেক্টরগুলোতে বেশি এসছে। আচ্ছা, রিসেন্টলি আমরা যেটা দেখছি যে রাজনৈতিক অস্থিরতার প্রভাব কিন্তু বিনিয়োগ খাতে পড়েছে। এখন এই যে অস্থিরতার একটা প্রভাব এবং স্থবিরতা বিনিয়োগে, সেটা কিভাবে মোকাবেলা করছেন আপনারা ফরেন ইনভেস্টর চেম্বারস থেকে? আসলে দেখেন, অস্থিরতা যেটা বলেন যে রাজনৈতিক অস্থিরতার কিন্তু একটা প্রভাব কিন্তু সবসময় পড়ে। প্রভাবটা আসলে দুইভাবে পড়ে, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। শর্ট টার্ম যেটা পড়ে, এটাতে হয় যেটা হয় সেটা হয় আপনার ম্যানুফ্যাকচারার যারা, তারা হয়তো প্রোডাকশন ঠিক মতো দিতে পারছে না, তাদের উৎপাদনে বাধা পাচ্ছে এবং পরিবহন খাতে আপনার একটা বাধা আসে। তো এইটাকে আসলে ম্যানেজ করার জন্য যেমন আপনার ঈদের সময় সরকার যেটা করে সেটা একটা ভালো পদ্ধতি, যে হয়তো 24 ঘন্টা কাস্টমস খোলা রাখে, হ্যাঁ, বা বন্দর খোলা রাখে এবং হয়তো যারা ফ্যাক্টরি চালায় তারা অতিরিক্ত ওভারটাইম দিয়ে কাভার আপ করার চেষ্টা করে। কিন্তু দীর্ঘমেয়াদী যে আপনার মানে প্রভাবটা পড়ে, সেটাই আসলে মারাত্মক আকার ধারণ করে আর কি, বা আমাদের খুব ক্ষতি হয়ে যায়। কারণ কি, এটা ইমেজের প্রবলেম হয়ে যায় অনেক সময় আপনার, এবং অস্থিরতার কারণে হয়তো অনেকে আপনার বিনিয়োগ করার মানে উদ্যোগটা থেকে পিছিয়ে যায়। এখন কি সেরকম পরিস্থিতি হচ্ছে? এখনো সেরকম হয় নাই, তবে আমরা যদি এই অবস্থা, যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা থেকে যদি উত্তরণ করতে না পারি, আমাদের মানে পলিটিক্যাল লিডারশিপ যদি বেরিয়ে আসতে না পারে এই ধরনের অবস্থা থেকে, তাহলে হয়তো আমাদের ক্ষতি হতে পারে। কারণ কিন্তু আমাদের অর্থনৈতিক যে এখন অবস্থা, এই অবস্থার জন্য কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে শুধু পলিটিক্যাল আনরেস্টকে দায়ী করব না, এখানে কিন্তু আরেকটা বড় আমাদের সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি কিন্তু আমাদের কিন্তু এক্সজস্টেড হয়ে গেছে। কারণ কি, আপনি দেখেন আমাদের কিন্তু ল্যান্ড নাই ইনভেস্ট করার জন্য, এটা একটা কিন্তু বড় সমস্যা আমাদের। অবকাঠামোর কথা বলছেন? অবকাঠামো শুধু না, এগুলো তো অনেকটা এফিশিয়েন্ট হয়েছে আগের চেয়ে। হয়েছে, কিন্তু আপনার ল্যান্ড কোথায়? আপনি একটা ইনভেস্টমেন্ট ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি বসাতে চান, আপনার কিন্তু জমির দরকার আছে, আপনার জমির স্বল্পতা আছে আমাদের। তারপরে ধরেন আপনার আমাদের কিন্তু অবকাঠামো বলতে গেলে কিন্তু শুধু জ্বালানি না, আমাদের কিন্তু বন্দর ব্যবস্থার আরো উন্নয়ন দরকার, অটোমেশন দরকার, রাস্তাঘাটের আরো বেশি আপনার উন্নয়ন দরকার। সেগুলো কিন্তু হয়নি। আপনার যে এক্সপোর্ট বাড়ছে না, মানে হাইওয়েটা আমাদের ওইভাবে আসলে হচ্ছে না। তারপরে ধরেন আমাদের ঢাকা থেকে আপনার চিটাগাংয়ের যে পরিবহন, এটা হয়তো অন্যভাবে করা যেতে পারতো। সেই ব্যাপারগুলোতে কিন্তু আসলে আমরা এখনো সেভাবে ফোকাস দিতে পারিনি। তারপরেও এরপরে আরেকটা সমস্যা আমাদের দেশে রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা। হ্যাঁ, যে জটিলতা কিন্তু আমাদের আসলে, যেটাতে আমাদের রাজনীতিবিদরা সাফার করেন। আচ্ছা, তো আপনার কি মনে হয় এই যে একটা অস্থিরতা আছে, সেটার বিদেশিদের কাছ থেকে সরাসরি আপনাদের কাছে কোনো বার্তা আছে কিনা যে তারা বিনিয়োগ করবে না বা অন্য দেশে চলে যাবে? এই মুহূর্তে সেরকম কিছু নাই। তবে আমি যেটা বললাম যে বিনিয়োগ না আসার জন্য যে শুধু রাজনৈতিক অবস্থাকে আমি দায়ী করব না, এখানে কিন্তু আমি যেটা বললাম যে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা বা আমাদের পলিসির ব্যাপারটা আছে। জনাব এরশাদ, আমরা একটা আপডেট পেয়েছি, আপনার এই আলোচনায় আমরা আসবো। আমরা একটু সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী জুনায়েদ খানের সঙ্গে। তিনি আছেন গণভবনে, প্রধানমন্ত্রী বাসভবনে। জুনায়েদ, আপনি কি শুনছেন? হ্যাঁ, আপনি কি আমাদেরকে জানাবেন যে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে? আমি আপনাকে এখনই জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রীর যে ফোনালাপ হওয়ার কথা ছিল, সেটি এখন চলছে এবং প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে গণভবনে দাওয়াত দিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনি কাকে কাকে নিয়ে আসতে চান গণভবনে আগামীকালকে আসুন। এবং বিরোধী দলীয় নেত্রী বলেছেন যে
আমি হরতালের মধ্যে কি করে আসবো? তখন প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রীকে বলেছেন, আপনি হরতাল প্রত্যাহার করে আসুন, আমরা আলাপ আলোচনা করে একটা সমঝোতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিক করার জন্য আমরা আলোচনা করি। খুবই আশার কথা। তো আপনি কি এইটুকু জেনেছেন যে কালকে প্রত্যাহার হচ্ছে, এই মানে এটা কি শর্ত কিনা যে হরতাল প্রত্যাহার করলেই কালকে দেখা হচ্ছে দুই নেত্রী? মূলত আমরা এক পাশের ফোনালাপ শুনতে পেরেছি এখানে, আমরা যেখানে অবস্থান করছি, এবং বিরোধী দলীয় নেত্রী হরতাল প্রত্যাহারের বিষয়ে সম্মতি দিয়েছেন কিনা সে বিষয়টি জানতে পারিনি, এবং ফোনটি বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রীকে করেছেন না প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে করেছেন তাও এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। তবে তাদের কথা এখন পর্যন্ত চলছে, এবং আমি আপনাকে একটু আগে যে কথাগুলো জানিয়েছি এই ধরনের আলাপ আলোচনা চলছে তাদের মধ্যে। তো আপনি থাকুন, আপনি আমাদেরকে আরেকটু জানাবেন যে সর্বশেষ কি অবস্থা, দেশবাসী জানতে চায় সর্বশেষ পরিস্থিতিটি। আমরা আলোচনায় আবার আসছি। একটা খুবই খুশির খবর আমরা মনে করতে পারি, যেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী দুইজনেই এখন ফোনে আলাপ করছেন, এবং আলাপে যেটুকু আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমাদের সহকর্মী জানিয়েছেন যে আলাপের মধ্যে বেশ অগ্রগতি আছে, এবং আগামীকালকের যে হরতাল, প্রধানমন্ত্রী বলেছেন যে হরতাল প্রত্যাহার করে কালকে দুই নেত্রী বসতে চান, এবং বসলে হয়তোবা একটা সমাধানের রাস্তা হয়তোবা খুলে যেতে পারে। আমরা প্রত্যাশায় রইলাম, হয়তোবা সেরকম একটা আশার খবর আমরা জানতে পারবো। তো জনাব এরশাদ, আমরা কথা বলছিলাম যে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু রাজনৈতিক অস্থিরতার একটা নেগেটিভ ইম্প্যাক্টের একটা মধ্যেই আছেন। তো আপনারা কি সেরকম কোনো এদের সাথে যোগাযোগ করছেন কিনা যে না আসলে পরিস্থিতি ভালো হবে বা হতে পারে? অবশ্যই, কারণ আমি যেটা বললাম যে আমাদের কিন্তু একটা দায়িত্ব কিন্তু আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে আরো বেশি করে বিনিয়োগ আনা। আমি আপনাকে জাস্ট একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে গত আগস্ট পর্যন্ত আমাদের পাশের দেশ মায়ানমারে আপনার ইনভেস্টমেন্ট এসছে $43 বিলিয়ন, যেটা কিন্তু একটা মানে বিরাট ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট এফডিআই। তো এইখানে কিন্তু সেখানের তুলনায় কিন্তু আমরা আসলে অনেক পিছিয়ে আছি। তো ধরেন আজকে যদি আমরা আমাদেরকে যদি তৈরি করতে না পারি, আমার মনে হয় আমাদের দেশে সুযোগ অনেক আছে। এখন যদি এই ইনভেস্টমেন্টগুলো যদি আমরা আকর্ষিত করতে না পারি, এদেরকে যদি আনতে না পারি, হ্যাঁ, তাহলে হয়তো আমাদের কম্পিটিশনের আরো বেড়ে যাবে। জনাব এরশাদ, হ্যাঁ, আমরা দেখছি যে আমাদের সহকর্মী এখন মাননীয় বিরোধী দলীয় নেত্রীর বাসভবনের সামনে আছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। কিরণ, আপনি তো বিরোধী দলীয় নেত্রী বাসভবনের সামনে আছেন, এবং আমরা আমাদের সহকর্মী জুনায়েদ খানের কাছ থেকে যেটা জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী কথা বলেছেন। আপনি কোনো কিছু জেনেছেন কিনা? আমরা সেখানে যেটা জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে অফার দিয়েছেন যে আগামীকালকে একসাথে বসার জন্য, আলোচনা করার জন্য। তার আগে বলেছেন যে কর্মসূচিটি বিরোধী দল দিয়েছে হরতাল প্রত্যাহার করার জন্য। আপনার কাছে সেরকম কোনো তথ্য আছে কিনা যে মাননীয় বিরোধী দলের নেত্রী হরতাল প্রত্যাহারের কোনো আভাস দিয়েছেন বা কি আলাপ হয়েছে? না, সেরকম এখন পর্যন্ত আমি কোনো তথ্য পাইনি। আপনি জানেন যে ভেতরে আলোচনা চলছে। কিছুক্ষণ আগের পরিস্থিতি যদি আপনাকে জানিয়ে রাখি যে বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক এক করে সাংবাদিকদের ডাকছিলেন, এবং তিনি তার যেই রেড ফোনের কথা বলা হচ্ছিল, সেই রেড ফোনটির যে ডেট, সেই বিষয়টি তিনি সাংবাদিকদেরকে নিশ্চিত করছিলেন। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি দুপক্ষই কে কাকে ফোন করে এই বিষয়টির জন্যই কিন্তু অপেক্ষায় ছিল যে বিষয়টি কিছুটা দীর্ঘায়িত হয়েছে। এখন আমরা যতটুকু জানতে পেরেছি ভেতরে কথাবার্তা চলছে, কারণ কিছুক্ষণ আগেও যেখানে গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল কিছুক্ষণ যাবত, অর্থাৎ জাস্ট 4 থেকে 5 মিনিট আগ থেকেই সেই বিষয়টি বন্ধ আছে। শুধু তাতেই বোঝা যাচ্ছে যে ভেতরে কথাবার্তা চলছে। কথাবার্তা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর একটি হয়তোবা বিএনপির প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল আমাদেরকে একটা ব্রিফিংয়ের মাধ্যমে এই বিষয়টি জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে উৎকণ্ঠিত যেই গণমাধ্যম কর্মীরা, তারা কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঠিক কার্যালয়ের বাসভবনের সামনে অবস্থান করছেন, অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে, যে হয়তোবা আলোচনা, যে রাজনৈতিক যে সংকট আমরা সামনে দেখতে পাচ্ছি, সেই রাজনৈতিক সংকট সমাধানে হয়তো একটা সুন্দর আলোচনার তারা দেখতে পাবেন, বা তাদের মাধ্যমে জনগণ, দেশের মানুষ জানতে পারবেন। তো সেই বিষয়টি হয়তো আমাদের আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে যে একটি ফলাফলের জন্য। আসলে এই আমরা যতটুকু আমাদের সহকর্মী যেমনটি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং গণভবনে তাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি জানেন যে আগামীকাল হরতাল আছে, সেই বিষয় হরতাল থাকাকালীন বিরোধী দলীয় নেতা বের হয়ে সেই আমন্ত্রণে অংশ নেবেন কিনা বা তাদের দলীয় কি সিদ্ধান্ত হবে, সেটি আসলে তাদের দলের নিজস্ব হরতাল প্রত্যাহারের এটাই তো এখন আলোচনার মাধ্যমে তারা কিন্তু সিদ্ধান্ত
সিদ্ধান্তে আসতে পারবেন। সেই বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার পরই হয়তোবা তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন। ফারুক। না, আপনি তো, আমরা যেটা দেশবাসী যেটা জানতে চাই সেটা হলো যে দুই নেত্রী যদি বসে তো একটা সমাধান নিশ্চয়ই আসতে পারে, কিন্তু তার আগে যে হরতালের মতো একটা কর্মসূচি আছে যেটা নিয়ে সবাই উদ্বিগ্ন, 3 দিনের একটা হরতাল, সেটা প্রত্যাহারের কোনো আভাস কি আপনার কাছে আছে কিনা? কর্মসূচি ঘোষিত, যেটি সারা দেশেই আগামীকাল সকাল 6টা থেকে চলবে। আপনি জানেন 60 ঘন্টার যে হরতাল সেটি চলবে। তো এখানে এরই মধ্যে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে আপনিও জানেন যে বিসিবির পক্ষ থেকে অথবা ও লেভেল পরীক্ষার একটা কারণে অনেক রকম পক্ষ থেকে কিন্তু হরতাল যাতে সরিয়ে নেওয়া হয় সে ধরনের আহ্বান জানানো হয়েছে। আর সবশেষ প্রধানমন্ত্রীর এই আহ্বানে কিন্তু আগামীর যে সংকট, সেই সংকট সমাধানের একটা আশা আছে। বিরোধী দলীয় নেতা আলোচনার কথা বলেছেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বারবারই আজকেও তিনি আলোচনার বসার জন্য আহ্বান জানিয়েছেন। সার্বিক পরিস্থিতিতে কিন্তু বলা যায় যে এই আলোচনা ফলপ্রসূ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারছি না যে সেই আলোচনার ক্ষেত্র প্রস্তুত হয় আগামী 60 ঘন্টার যে হরতাল আছে আগামীকাল সকাল 6টা থেকে, সে হরতাল সরিয়ে নেওয়া হবে কিনা। যদি এ বিষয়ে আমরা জানতে পারি সঙ্গে সঙ্গে আপনার মাধ্যমে আমি আমাদের দর্শককে জানিয়ে দেবো। কিরণ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানার জন্য। আপনি থাকুন, আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও কথা বলবো। জনাব এরশাদ, আমরা কথা বলছিলাম বিনিয়োগ পরিস্থিতি নিয়ে, আমরা এই আলোচনায় আসব, তার আগে একটা বিরতি নিব। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন ফরেন ইনভেস্টর্স চেম্বার্সের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। জনাব এরশাদ আহমেদ, আসলে রাজনৈতিক পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হচ্ছে। আপনি জানেন যে গতকালকে মাননীয় বিরোধী দলীয় নেত্রী একটা মহাসমাবেশ করেছেন এবং কর্মসূচি দিয়েছেন, এবং আজকে তারা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী ফোনে আলাপ করেছেন, এবং ইতিমধ্যেই আমরা জেনেছি যে দুই নেত্রী কথা বলেছেন। আমরা